দেশের এমন কোনো স্থান নেই যেখানে এবি পার্টি তার এই প্রতীক নিয়ে পৌঁছবে না। আমরা বলেছি রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন এখন সময়ের অপরিহার্য দাবি। আপনারা দেখেছেন বিগত 54 বছরে বাংলাদেশে যেই রাজনৈতিক কালচার আমরা দেখে বড় হয়েছি, সেই রাজনীতির বাইরে গিয়ে মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে আমরা প্রাধান্য দিয়েছি। এখানে যদি কোনো কৃষকের সারের চাহিদা আমরা মেটাতে পারি, তার সার যদি আমরা ন্যায্য মূল্যে তাকে দিতে পারি, তার ডিজেল যদি তার কাছে আমরা পৌঁছতে পারি, ডিজেলকে তার ক্রয় ক্ষমতার মধ্যে যদি রাখতে পারি, তাহলে কৃষক বাঁচবে। আর বাংলাদেশে যদি কৃষক বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। এই কথা আপনারা বিশ্বাস করেন? যদি কৃষক না বাঁচে তাহলে বাংলাদেশের কোনো ধনী তার সেই অট্টালিকায় যে 20 তলা ঘরে থাকে, এই ঘরে সে থাকতে পারবে না। যদি কৃষক না বাঁচে তাহলে প্রাইম মিনিস্টারের যে দপ্তর, সেই দপ্তরের বিদ্যুতের এই আলো কিন্তু জ্বলবে না। সুতরাং কৃষককে বাঁচানোর জন্য তার কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছে দিতে হবে, তার কাছে ন্যায্য মূল্যে বীজ পৌঁছে দিতে হবে, তার কাছে ন্যায্য মূল্যে তেল পৌঁছে দিতে হবে। এর পাশাপাশি সমাজে অনেক ধরনের বিশৃঙ্খলা আছে। আপনাদের এই তরুণ প্রজন্ম আজকে বিভিন্নভাবে অ্যাডিক্টেড হয়েছে। এই অ্যাডিকশনের মধ্যে রয়েছে তারা মাদকাসক্ত হচ্ছে, তারা ধূমপায়ী হচ্ছে, তারা অনেক ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এই সমাজকে যদি সুন্দর করতে হয়, বাসযোগ্য করতে হয়, তাহলে এই সমাজকে মাদক মুক্ত করতে হবে। অভিভাবকবৃন্দকে বলবো, আপনার সন্তানকে আপনারা স্কুলে পাঠাবেন, স্কুলে কখন আসছে এবং কখন বাসায় ফিরছে এইটা আপনাদের তদারকি করতে হবে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবি পার্টির সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম অঙ্গীকার, একটি সোনালী সমাজ বিনির্মাণের স্বপ্নে বিভোর জননেতা মুজিবুর রহমান মঞ্জু। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবি পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা মুজিবুর রহমান মঞ্জু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই ঝিনেদাতে আমার বিশেষ করে রামচন্দ্রপুরে প্রথম আসলাম। আমি আসতে আসতে বিশেষ করে যশোর এয়ারপোর্ট থেকে ঝিনেদা পর্যন্ত আসতে রাস্তার যে অবস্থা দেখলাম, তাতে মনটা খুব খারাপ হয়ে গেল। আপনারা এত কষ্ট করে যাতায়াত করেন, এটা না দেখলে আমার বিশ্বাস হতো না। আমি এসে সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করেছি যে এখান থেকে গিয়ে বাংলাদেশের যিনি সড়ক যোগাযোগ ব্যবস্থার উপদেষ্টা আছেন, ওনার কাছে আমি যাব এবং গিয়ে বলবো যে এই ঝিনেদার মানুষ, বিশেষ করে শৈলকুপার এই রামচন্দ্রপুরের মানুষের যে কষ্ট যাতায়াতের, এটা যাতে উনি দ্রুত এই ব্যাপারে যাতে উনি পদক্ষেপ নেন। একটা রাষ্ট্রের কাছে আমরা আসলে কি চাই? ছেলে মায়ের কাছে কি চায়? বাবার কাছে কি চায়? বেশি কিছু তো চায় না। বাবা তাকে খাওয়াবে, পড়াবে, মা তাকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াবে, এটাই তো চায়। স্কুলের স্যারের কাছে আমরা কি চাই? স্যার যাতে আমাদেরকে ভালো করে লেখাপড়া করায়। তেমনি ভাবে এই রাষ্ট্রের কাছে আমরা কি চাই? আমরা চাই আমাদের রাস্তাগুলো যাতে ভালো থাকে, আমরা চাই বেশি বৃষ্টি হলে রাস্তায় যাতে ঘরের ঘাটে যাতে পানি না জমে, আমরা চাই আমাদের ঘরে ঘরে যাতে বিদ্যুৎ থাকে, আমাদের ঘরে যাতে গ্যাস থাকে,
আমার কৃষক যাতে জমি চাষ করার সময় সার পায়, আমার মা বোনেরা অসুস্থ হলে যাতে হাসপাতালে গেলে চিকিৎসা পায়, এগুলোই তো চাই। কি বলেন, এর বেশি কিছু চাই? আমরা কি চাই রাষ্ট্র আমাকে একটা বাড়ি বানাই দিবে, আমাকে একটা গাড়ি কিনে দিবে? এত কিছু চাই আমরা? আমাদের চাওয়া পাওয়া অত্যন্ত কম, আমাদের চাওয়া পাওয়া অনেক কম। এই রাষ্ট্রকে যে আমরা এগুলো চাই, এগুলো বিনা পয়সায় চাই না, আমরা এটার জন্য টাকা দিই, আমরা এটার জন্য ট্যাক্স দেই, আমরা এটার জন্য টাকা দেই। এই ইলেকট্রিসিটি আমরা কিনে ব্যবহার করি না, এই যে বিদ্যুৎ, এই যে মোবাইলে ফোন কথা বলি, এটার জন্য বিল দেই না? দিই তো না? মাগনা, বিনা পয়সায়? পয়সা দেই। তাহলে আমরা তো এটা পয়সা দিয়ে কিনতে চাই। সুতরাং এই রাষ্ট্র এবং সরকারের কাছে আমাদের চাওয়া হলো আমাদের অধিকার। এই রাষ্ট্রের কাছে এই অধিকারগুলো আদায়ের জন্য আমরা কিছু রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দল মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করে। কিভাবে মানুষ ভালো করে লেখাপড়া করবে, কিভাবে চিকিৎসা হবে, কিভাবে ভালো ফসল ফলবে, দেশ কিভাবে উন্নত হবে, এটাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে ঝগড়া করে, মারামারি করে, একে অপরের বিরুদ্ধে শত্রুতা করে। কি নিয়ে? ক্ষমতার দখল নিয়ে। একজন ক্ষমতায় যায়, আর এক দলকে জেলখানায় পাঠায় দেয়, আর এক দল আসে, আর এক দল পালায় যায়। এই যে শেখ হাসিনা পালায় গেল, আমরা শেখ হাসিনার কাছে কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আপনি এই যে বিএনপি, জামাত সহ সব দলের আলেম ওলামা লোকদেরকে যে এইভাবে মারেন, এইভাবে হত্যা করছেন, গুম করছেন, আমরা বলেছি এটা অন্যায়, এটা করবেন না। আমরা কি খারাপ কথা বলছি না ভালো কথা বলছি? ভালো কথা বলছি, ঠিক না? আমরা বলেছি আমার দেশের টাকা বিদেশে পাচার করে ওখানে গিয়ে যারা বাড়ি বানাচ্ছে, আমার দেশের টাকা চুরি করে, আমার দেশের লোকেরা না খেয়ে মরতেছে, ফুটপাতে মশার কামড় খেয়ে বালু ধুলাবালির মধ্যে আমার দেশের মানুষ কষ্ট করে। কি বলেন, করে না? আজকে আমি ঝিনেদায় যখন জুমার নামাজ পড়লাম, মসজিদ থেকে বেরোয় দেখি 20-25টা ফকির, 2-3 জন ফকির দেখলাম, একেবারে বয়স্ক মহিলা। খুব খারাপ লাগলো। আমাদের নানি দাদিদের বয়স, যেই নানি দাদিরা সবচাইতে বেশি আদর যত্নে থাকে বাড়িতে, সেই মহিলারা রাস্তায় নেমে ভিক্ষা করছে, তার কোনো ছেলে পেলে নাতি নাতনি নাই তাকে দেখা। এইটাকে আমরা এই রাষ্ট্রের কাছে চেয়েছিলাম? এই জন্য কি আমরা দিনের পর দিন সংগ্রাম করি, লড়াই করি? প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্য আমরা দেখি যে এই দেশে যারাই ক্ষমতায় আসে, তারা আমাদের বিরুদ্ধ পক্ষকে জেলে ঢুকায়, গুম করে, খুন করে, টাকা পাচার করে, চুরি করে। আর শেখ হাসিনা বলছে যে তার পিয়নের নাকি 400 কোটি টাকা আছে। পিয়নের যদি 400 কোটি টাকা থাকে, তাহলে উনার কাছে কত আছে এবারে বুঝেন? উনার কাছে আরো অনেক বেশি আছে না? এই টাকা কার টাকা? এই টাকা আমার আপনার রক্তের ঘামের টাকা চুরি করে তারা পাহাড় বানায়। আমরা বলেছিলাম এই চুরি বন্ধ করেন, আমরা বলেছিলাম এই খুন বন্ধ করেন, এই দুঃশাসন বন্ধ করেন, এই অন্যায় অত্যাচার বন্ধ করেন। যদি বন্ধ না করেন, একদিন মানুষ জাগ্রত হবে, একদিন মানুষ ক্ষোভে ফেসে উঠবে, একদিন মানুষ রাজপথে নেমে আসবে, একদিন মানুষ আপনাকে ঘেরাও করে এই রাষ্ট্র থেকে পালিয়ে যেতে বাধ্য করবে। আমাদের কথা কি ঠিক হয়েছে না হয় নাই? হয়েছে। আমাদের কথাই ঠিক হয়েছে।
এই যে ছাত্ররা রাস্তায় নেমে একটা চোর, একটা খুনি, একটা দুঃশাসক তাকে যে তাড়িয়ে দিল, এই ছাত্ররা কি এটা একবার করবে না? আবার কেউ চুরি করলে, আবার কেউ খুন করলে, আবার কেউ দুষ্কৃতামি করলে ছাত্ররা তাদেরকে ধরবে না ভাই? কি বোনেরা মারা ধরবে? তাদেরকে ধরবে। বাংলাদেশে এটা প্রমাণ হয়েছে। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, বাংলাদেশের মানুষ শিক্ষা দীক্ষায় দুর্বলতা থাকতে পারে, কিন্তু ন্যায়ের প্রশ্নে বাংলাদেশের মানুষ ঠিক মতো রাস্তায় নেমে আসে। দুর্ভাগ্য, এত বড় একটা পরিবর্তনের পর আমরা দেখলাম দুইটা বড় দল, বিএনপি এবং জামাত, ওনারা অনেক নির্যাতনের শিকার হয়েছে না? খালেদা জিয়া কোথায় ছিল? জেলখানায় বন্দী ছিল না? আজকে যদি শেখ হাসিনা পালায় না যাইতো, এখনো খালেদা জিয়া বন্দী থাকতো না? থাকতো কিনা? জামাত নিষিদ্ধ ছিল না? শেখ হাসিনা যদি পালায় না যাইতো, এখনো জামাত নিষিদ্ধ থাকতো কিনা? এখনো জামাত নিষিদ্ধ থাকতো। এখনো জামাতকে আওয়ামী লীগের মতো চোরাগোপ্তা মিছিল করতে হইতো। কিন্তু দুর্ভাগ্য, এক বছর যাইতে না যাইতে বিএনপি এবং জামাত এখন যেভাবে একে অপরের কুৎসা, একে অপরের সাথে ঝগড়া, একে অপরের দোষ ত্রুটি প্রচার করছে, হিংসা হানাহানিতে লিপ্ত হচ্ছে। আমরা কি এই জন্য লড়াই করেছিলাম? আমরা তো চেয়েছিলাম যে এবার আমরা নিজেরা থাকবো। বিএনপি জামাত একসাথে ছিল না দীর্ঘদিন, একে অপরে একসাথে জেলখানায় ছিল না, একসাথে ইলেকশন করছে না, একসাথে ধানের শীষ নিয়ে জামাতের লোকেরা নির্বাচন করছে না। এখন কি নিয়ে ঝগড়া? এই ঝগড়া হলো ক্ষমতা নিয়ে। আমাদের ভালোর জন্য ঝগড়া করে না। ওনারা আমাদের ভাই। আমাদের যে ছাত্ররা এই অভ্যুত্থান ঘটাইছে, এই ছাত্ররা লেখাপড়া থেকে বেরিয়ে এসে রাজপথে রক্ত দিয়েছে। আপনারা জানেন, ওই রংপুরে আমার ভাই আবু সাইদ পুলিশের সামনে ওই বুক খুলে দুই হাত প্রসারিত করে বলেছিল, আমার দেশের স্বাধীনতার জন্য, আমার দেশের মুক্তির জন্য যদি আমাকে জীবন দিতে হয়, জীবন দিয়ে হলেও আমাদের দেশকে আমরা মুক্ত করব। দেশ তো মুক্ত হইল, কিন্তু চুরি ডাকাতি কি বন্ধ হয়েছে? চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? রাস্তাঘাট কি ভালো হয়েছে? তাইলে আবু সাইদের বাবা তার সন্তান হারিয়েছে, মুগ্ধ, পানি খাওয়াতে গিয়ে তার মায়ের বুক খালি হয়েছে। শত শত হাজার হাজার মায়ের বুক আজকে অন্ধ হয়ে গেছে, অনেক লোক পা হারিয়েছে অনেকে। সুতরাং আমরা সবাইকে বলবো, ঝগড়াঝাটি বন্ধ করেন, হানাহানি বন্ধ করেন, চাঁদাবাজি, চুরি এগুলো বন্ধ করে দেন। আপনারাই নির্যাতিত ছিলেন, আপনারাই জেলে ছিলেন, আপনারাই নিষ্পেষিত হয়েছিলেন। মানুষ আপনাদেরকে ভালোবেসেছে, আপনাদের প্রতি মানুষের ভালোবাসা আছে বলেই তো মানুষ আপনাদের জন্য এখনো কথা বলে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এর আগেও একবার আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল ৭৫ সালে, কিন্তু ২০০৮ সালে 1996 সালে এই বিএনপি জামাতের ঝগড়াঝাটির কারণে আওয়ামী লীগ আবার উত্থান ঘটেছে। এবারও এই ঝগড়াঝাটি করলে ওই পলাতক ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে কিনা বলেন? ফিরে আসবে না? আমরা দেখছি ওনাদের এই দ্বন্দ্ব, ওনাদের এই ঝগড়া আবার তাদেরকে ফিরে আনার চেষ্টা করছে। আমরা বলছি, রাজনীতি আর ব্যক্তির দলাদলি না। এই যে স্কুলটা আছে আপনাদের, এই স্কুলে যদি ভালো লেখাপড়া না হয়, আপনারা কি ছাত্র ভর্তি করাবেন? আপনাদের বাচ্চাদেরকে পড়তে পাঠাবেন? পাঠাবেন না। সুতরাং রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশের জন্য কাজ করা। দেশ কিভাবে উন্নত করবে সেটা নিয়ে বিতর্ক হবে। আমার বাবা কে ছিল, আমার বাবা বেশি ভালো ছিল, ওনার বাবা বেশি ভালো ছিল, এই তর্ক বিতর্ক, অমুক নেত্রী খুব ভালো, তমুক নেত্রী খুব ভালো।
ভাই রাস্তায় ওই যে ফুটপাতে ঘুমায় আছে, ওরে যাই জিজ্ঞেস করেন নৌকা ভালো না ধানের শীষ ভালো, ও বলবে আমার পেটে ক্ষুধা, কোনটা নৌকা কোনটা ধানের শীষ আমি বুঝি না, বলবে কি না? যেই লোকটা অন্ধ, যেই লোকটা স্কুলে যাইতে পারে না, যেই মহিলা ভিক্ষা করে, ওর কাছে কি নৌকা গুরুত্বপূর্ণ, ধানের শীষ গুরুত্বপূর্ণ, না এক বেলা খাবার গুরুত্বপূর্ণ? কোনটা? এক বেলা খাবার তার কাছে গুরুত্বপূর্ণ। যেই রাষ্ট্র আমার জনগণকে খাবার দিতে পারে না, যেই রাষ্ট্র আমার জন্য একটা ভালো রাস্তা তৈরি করতে পারে না, সেই রাষ্ট্রে আজকে দলাদলি, হিংসা, হানাহানি হচ্ছে নেতা নেত্রী নিয়ে, স্লোগান নিয়ে। এক দল আরেক দলকে বলে ভারতের দালাল, এক দল আরেক দলকে বলে পাকিস্তানের দালাল, এক দল আরেক দলকে বলে মৌলবাদী, এক দল আরেক দলকে বলে নাস্তিক, অথচ দেশের 12টা বেজে যেতেছে। সেই জন্য আমরা একটা নতুন রাজনীতির কথা বলছি, যে রাজনীতিতে দলাদলি মতবাদ নিয়ে হবে না, রাজনীতিতে দলাদলি হবে আমাদের কল্যাণের প্রস্তাব নিয়ে। এই স্কুল বলবে আমার স্কুল এরকম ভালো, আমার স্কুলে ভর্তি হলে এত এত রেজাল্ট হবে, এত এত ক্লাস হবে, এতগুলো ভালো শিক্ষক আছে, ক্লাসরুমে ফ্যান আছে, বাথরুমগুলো পরিষ্কার। আর এক স্কুল বলবে আমার স্কুলে ভর্তি হলে আরো ভালো। মানুষ এই প্রতিযোগিতা করে স্কুল ঠিক করবে, ঠিক না? ঠিক রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা হইতে হবে মানুষের কল্যাণের প্রস্তাবের প্রতিযোগিতা, নেতার প্রতিযোগিতা না, বাপের প্রতিযোগিতা না, স্বামীর প্রতিযোগিতা না, ভাইয়ের প্রতিযোগিতা না। প্রতিযোগিতা হবে কোন দল মানুষের কল্যাণের জন্য কি কি প্রস্তাব করছে। সেই জন্য আপনাদেরকে বলছি, এবারের নির্বাচন দল পরিবর্তনের নির্বাচন না, এবারের নির্বাচন এক দলের বদলে আরেক দলকে ক্ষমতায় বসানোর নির্বাচন না, এবারের নির্বাচন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার নির্বাচন। এবারের নির্বাচন মানুষ সিদ্ধান্ত নেবে যে নতুন করে বাংলাদেশকে কারা গড়বে, আমরা দলমত নির্বিশেষে তাদের পক্ষেই থাকব। সেজন্য আমাদের এই ভাই, আপনাদেরই মাটির সন্তান মতিয়ার রহমানকে আমরা বেছে নিয়েছি, যিনি শহরে থাকেন, সুপ্রিম কোর্টের লয়ার। আপনার গ্রামে এরকম বহু লয়ার আছে, তারা গ্রামে আসে না, সে সব সময় গ্রামে আসে, এলাকার জন্য কাজ করে। আমাদেরকে বলেছে যে আমাদের এলাকার সমস্যার সমাধানের জন্য আমরা কি কি কাজ করতে পারি, সে একটা পরিকল্পনা গ্রহণ করেছে। আমি মতিয়ারকে বলবো তার পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনাদের যদি সেটা পছন্দ হয়, আপনাদের কাছে যদি সেটা ভালো লাগে, আপনারা যদি সেটা বুঝেন, এবারের নির্বাচনে আমরা বলছি মার্কা দল বল সেই বিবেচনায় না নিয়ে আমার এই ঝিনেদার শৈলকুপার কল্যাণের জন্য যে প্রার্থী সবচেয়ে ভালো কাজ করবে, মতিয়ারের চাইতে যদি অন্য কেউ একটা ভালো প্রস্তাব নিয়ে আসে, আপনারা তারে ভোট দিবেন না? তারে দিবেন, আমাদের কোনো অসুবিধা নাই। যদি মতিয়ারের প্রস্তাব ভালো লাগে, যদি মতিয়ারের চিন্তা আপনাদের ভালো লাগে, যদি মতিয়ারের মধ্যে কোনো ধরনের দলাদলি হিংস্রতা না থাকে, তাহলে আমরা চাই আপনারা আমাদের নেতা মতিয়ারের পক্ষে কাজ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই দেশটাকে আমরা যদি গড়ে না তুলি, কেউ এসে গড়ে দিয়ে যাবে না। আজকে যে বড় বড় দেশগুলা যারা উন্নত দেশ হয়েছে, এমনি এমনি হয় নাই, সেটার জন্য অনেক মানুষ কষ্ট করেছে। আসেন, বাংলাদেশকে আমরা আবার নতুন করে করতে চাই। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, এই নতুন করে বাংলাদেশকে গড়ার জন্য অধিকারের ভিত্তিতে সমস্যার সমাধানমূলক নতুন রাজনীতির একটা প্রস্তাব নিয়ে এসেছে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে এই দেশকে নতুন করে আমরা গড়ব। হানাহানি, ভেদাভেদ, হিংসা, প্রতিশোধ, এই রাজনীতির কবর দিয়ে সবাই ভাই বোন হয়ে আমরা এই রাষ্ট্রকে গড়তে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ।
আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথিকে এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন প্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখন আপনাদের পরবর্তী যে সাংস্কৃতিক অনুষ্ঠান